বললো আলাদা, আমি তো আলাদা করতে চাইনি গো। হ্যাঁ বাবা, আমি আলাদা করতে একদম চাইনি। আমার মানুষ আমাকে ছেড়ে চলে এলো, আমি জানবো না। কেন জানবে না? কেন জানবে না? ডিভোর্স যখন হয়েছে দুজনে সম্মতি নিয়ে হয়েছে, আই মেনে হয়েছে, আমরা দুজনে সই করেছি। না, আমি কোনো সই সাবুত করিনি। সই করেছি না, হলে কি করে হলো? ব্যাপারটা তো নিশ্চয়ই একতরফা। আমাদের একতরফাতে হয়েছে, একতরফাতে হয়েছে। তোমার মানে আমাকে কেন হবে? তুমি জানো না যে বাবুদের কোনো সই সাবুত নেওয়া হয় না? যারা যাদের কোনো ভোট গুমু নেই, যারা সবসময় ঘুমে ঢুকে থাকে, তাদের কি সই সাবুত নেবে? তাদের হলে অন্য কেউ সাইন করে দেয়। আচ্ছা ঠিক আছে, তোমার বলে কে সই দিল তবে? আমার বাবা। তাহলে বুঝুন, আমার মানুষ আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে গেল, আমি জানতে পারলাম না। তোমাকে জানিয়ে কোনো লাভ হতো না। হ্যাঁ, আচ্ছা তোমার বাবাই সব জানতেন। না, বাবা তো আলাদা, কিন্তু একটা মানুষ ভুলের মধ্যে তার সব কিছু তোমরা কেড়ে নিলে, তোমরা কি একবার ভাববে না যে মানুষটা যখন ঘুম থেকে উঠবে তখন কি দেখবে, কাকে দেখবে, একবার ভাববে না? আচ্ছা, এভাবে বুঝুন, মেয়েটার দিক কথা একবার ভাববে। একটা মেয়ে, সে তো একটা নতুন জীবনের স্বপ্ন নিয়ে তোমার সঙ্গে ঘর বেঁধেছিল। তাহলে খামোখা ঘর বেঁধে চলে আসবে কেন? নিশ্চয় কোথাও একটা সে বড় আঘাত পেয়েছিল। হ্যাঁ, বিয়ের অল্প দিনের মধ্যে তুমি চলে গেলে মেন্টাল অ্যাসাইলামে। মেয়েটার মনের অবস্থাটা একবার ভাবো। অল্প সময়ের মধ্যে তার সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ভেঙে চুরমার। তখন যদি সে তোমাকে ছেড়ে এসেই থাকে, যদি সে তার উপরে জীবনটা গড়েই দিতে চায়, তাহলে তার দোষটা কোথায়? আমার জন্য তার একটু কষ্ট হবে না? কষ্ট যে একটু হয়নি মানে হচ্ছে না, সেটা তো বলছো কি করে? কিন্তু সব কষ্টের উপরে তো মেয়েটার ভবিষ্যৎ। তুমি চলে গেলে মেন্টাল অ্যাসাইলামে, আর মেয়েটা তোমার প্রতীক্ষায় বসে বসে সারা জীবন নিজের জীবনটাকে নষ্ট করবে। আরে মেন্টাল অ্যাসাইলামে গেছিলাম কি সারা জীবনের জন্য? মানুষের অসুখ হয় না, অসুখ সারে না। হ্যাঁ, সারা পাঁচজনই এমন একটা রোগ না। ডক্টর কত নাই তো আমাকে এটা সারিয়ে দিচ্ছে। এবার তুমি কি বলবে? মেয়েটা কি বলা হতে পারে? কি বলতে পারে মেয়েটা? তোমার বাবারই সব দোষ। তুমি কেমন ছেলে গার্জেন হিসেবে সব বলতে? আমার বাবা তো দুর্বল মানুষ, ভালো মানুষ। তুমি অভিনয় করে আমার বাবা থেকে সইটা করিয়ে দিয়েছো। হ্যাঁ, অভিনয় করে তুমি কান্নাকাটি করেছিলে যে আমার মামা একটা উন্মাদের সঙ্গে থেকে তোমার জীবনটা একেবারে নষ্ট হয়ে গেল। আমার বাবা বলে গেল, আমার বাবা সইটা করে দিল। আমি একবার জানতে পারবো না। তুমি যে সুস্থ হয়ে যাবে সেটা কে বললো? কে জানতো? ডাক্তার কি বলেছিল সুস্থ হবে না? ডাক্তাররা বলেছে। কি ভাবছো ডাক্তারদেরকে ধরিনি? আমি ছাড়া পাওয়ার পরে প্রথমে গেছি সব ডাক্তারদের কাছে, আমি তাদেরকে বলেছি কি গো, কি বলেছিল তো আমি ছাড়বো না। এই দেখো ডক্টর পট্টনায়ক আমাকে সারিয়ে দিচ্ছে। দেখো রিলিজ সার্টিফিকেট। কি বললো তারা? তারা বললো যে আমি এখনো সারিনি। ডাক্তারদের কথা মেনে নাও, তুমি সারোনি। আমার বাদ ছেড়েছি। শোনো, ডাক্তার এরকম বলে তুমি টাকা দিয়ে ওদেরকে হাতে করে নিস, ওদেরকে হাতে করেছো, ঘুষ খাইয়েছো। আমি ইনকিউরেবল না, আমি এমন একটা রোগ না, সুস্থ থাকলে মনে হচ্ছে অসুস্থ হবে, অসুস্থ থাকলে মনে অসুস্থ। বুঝতে পারছো কিছু? আচ্ছা না, বুঝতে পারছি না। পারবে আসুক, বাবুটা আসুক। আমি আছি তো, কি হলো? আমার মাথার মধ্যে না কেউ একটা গল্প করছে। এই পুরো ব্যাপারটা না একদম জটিল। একদম জটিল না, শোনো বিষয়টা হচ্ছে একদম সিম্পল। শোনো, এই যে আমার এই রোগটা, আমার যে পাগলামি, ম্যাডনেস, এই রোগটা কিরকম বলো তো? এই রোগটা একেবারে অন্যরকম। দেখো এই রোগটাতে একটা বড় মজা। দেখো যে অসুস্থ তাকে তুমি প্রমাণ করে দিতে পারো সুস্থ করতে পারে, আবার যে সুস্থ তাকে তুমি প্রমাণ করতে পারো অসুস্থ। এবার দুজনকে সুস্থ প্রমাণ করতে পারো, দুজনকে অসুস্থ প্রমাণ করতে পারো, এটা তুমি বুঝতেই পারবে না। প্লিজ আর বুঝিয়ে দিও না। সুস্থ তুমি কিচ্ছু বুঝতে পারবে না। তুমি দেখো প্রমাণ তুমি তাকে যে কোনো সময় দাও। রাহুল, ওই রাস্তায় ভিজছিলে তো, তাই এনে বসিয়েছি। তোমার তো অনেক সব আছে রাহুল, তোমার বর্ষার মাথা বাঁচানো একটু ছাড়। হ্যাঁ, ওই ভিজে গেছিল তো, হ্যাঁ তাই। ও, তাহলে তুমি আজকাল রাস্তা থেকে লোক ধরে জামা কাপড় পাল্টে দিচ্ছ? এই জামাটা তো তোমার
শুটিং আছে না? হ্যাঁ, চলো চলো। কটা বাজে? ইস, বড্ড দেরি হয়ে গেল। আমি ভাবছি তোমার শরীর খারাপ হয়েছে, কিংবা হয়তো ঝড় জলে রাস্তায় কোথাও আটকে গেছো। এদিকে ফোনেও কানেক্ট করতে পারছি না। রিসিভারটাও তো দেখছি না আমার। সেলফোনও চার্জ দাওনি বোধহয়। যাকে বাবা, হলোই বা একটু দেরি। প্রথম দিনের শুটিং শুরুই হয় সেদিনের 2-3 ঘন্টা দেরিতে। আরে প্রথম শুরুতে তো হাফ শিফট বেরিয়ে যায়। আমার যায় না। 7:30 থেকে ক্যামেরাম্যান লাইট রেডি করে বসে আছে। একটা একটা করে সেকেন্ডে কাটা সরছে আর টেকনিশিয়ানদের মিটার মারছে। সিরিয়ালের প্রোডাকশন কস্ট কোথায় গিয়ে পৌঁছবে জানো? একটু মাথা ঠান্ডা করো রাবে। হ্যাঁ দেখো, রাজা অলিভাউস একবার হোক না, দেখবে স্পন্সররা ছুটে ছুটে আসবে, যে কোনো দামে বিক্রি করতে পারবে তোমার সিরিয়াল। আমার ব্যাপারটা আমি বুঝি। ও এখনো বসে আছে, ওকে যেতে বলো। হ্যাঁ যাবে, দাঁড়াও না। যাবে মানে আমরা তো বেরিয়ে যাবো, আমাদের সঙ্গেই ও বেরিয়ে যাবে। তা ভালো কথা। লেট হলো কি আমার জন্যে? তোমার প্রোডাকশনের গাড়ি ঠিক সময় এলো না কেন? গাড়ি না এলে ট্যাক্সি ধরে বেরিয়ে যাবে। ট্যাক্সি? কে ধরে দেবে ট্যাক্সি? নিজে বেরিয়ে গিয়ে ধরবে। তোমার জন্য কি পাইলট ভ্যান নিয়ে প্রডিউসার ছুটে ছুটে আসবে নাকি? এভাবে কথা বলছো কেন রাহুল? আমি দেখেছি কোন প্রোডাকশন করার সময় তুমি আমার সঙ্গে আর 5টা বাইরের আর্টিস্টের মতো ডিল করো। এমন একটা ভাব করো যেন তুমি আমাকে চিনতেই পারো না। এসেছো তো তুমি তোমার নিজের বাড়িতে। প্রোডাকশন আমার বিজনেস। তুমি আমার যেই হও, দুটোকে কখনোই আমি একসঙ্গে জড়াই না। আর এটাই হলো নিয়ম। দুটোর হিসেব সম্পূর্ণ আলাদা। শোনো, আমি গাড়ি নিয়ে স্টুডিওতে যাচ্ছি। তুমি ট্যাক্সি ধরে আমার পিছন পিছন এসো। তবু তুমি তোমার গাড়িতে আমাকে নিয়ে যাবে না রাহুল? না, যাব না। তুমি বাইরে ছোড়া ঘরে নিয়ে এসে তার সঙ্গে আড্ডা মারবে, আর তোমাকে আমি আমার গাড়ি করে নিয়ে যাব? এতটা হয় না। বার করতে হয় তোমার পিছু পিছু এসো, ঠিক অন্য মেয়েদের মতো। শোনো, আমি যাচ্ছি না। শুটিং করছি না। রানী ইয়োগাসের পাঠটা করছি না। করছো না? না। এত বড় একটা রোল, তোমার ক্যারিয়ারের এত বড় সুযোগ। থাক থাক। ও, ঠিক আছে। ওই স্টুডিও পাড়ায় অনেকগুলো মেয়ে এই রোলটা করার জন্য আমার পিছু পিছু ঘুরছে। তাদেরকে একজনকে ধরে বুঝে রওনা খাই। তাই মাত্র। আচ্ছা, ভালোই হলো। এই রোলটা না তোমার দ্বারা একেবারেই হচ্ছিল না। এই জন্য বলে ঘরের লোকেদের বিজনেসে জড়াতে নেই। শোনো, আমি যাচ্ছি, তুমি খাবার তৈরি করে রাখবে। যত রাত্রি হোক আমি ফিরে এসে খাবো। ওই ঘুনি খিচুড়ি আর এই এই ওঠ, বেরো এখান থেকে, বেরিয়ে যা। পাগল নাকি? রাখো, আমি একদম পাগল না। দেখো, ডক্টর কখন না আমাকে রিলিজ সার্টিফিকেট লিখে দিয়েছে যে আমি একদম পুরোপুরি ফিট। রিলিজ স্যার কি বলছে? তুমি আমি বিশ্বাস করছো না, কেউ বিশ্বাস করছিল না।
বাসের কন্ডাক্টর সে বিশ্বাস করছিল না, আমাদের হাত ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল। তাও তোমাকে এটা দেখালাম, তখন বাসের কন্ডাক্টর বিশ্বাস করলো, বাকি সব যাত্রীরা বিশ্বাস করলো।